আদিত্য রুডির ঘর সার্চ করে তেমন সন্দেহজনক কিছু খুঁজে পায় না, তাই তারা সেখান থেকে চলে আসতে যায়। ঠিক সেই সময় আদিত্য একটা ফটো অ্যালবাম দেখতে পায় এবং সেটা দেখতে পেয়েই হাতে তুলে নেয় এবং ঠিক সেই সময় একটা ছবি সেখান থেকে পড়ে যায়। তখন সেখানে দেখা যায় সেটা হলো দীপা সেনগুপ্তর ছবি, কিন্তু আদিত্য সেটাকে দেখে সুদীপার ছবি মনে করে। তখন আদিত্য রুডিকে বলে, এখানে সুদীপার ছবি কি করে এলো? তখন রুডি বলে, এটা সুদীপার ছবি নয়, এটা হলো তার শাশুড়ি দীপা সেনগুপ্তর ছবি। বিস্তারিত জানতে ভিডিওটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আদিত্য দুজন পুলিশ অফিসারকে নিয়ে কৃষ্ণ রায়ের বাড়িতে ঢুকেই খোঁজাখুঁজি শুরু করে। বাড়ির প্রতিটা ঘর, প্রতিটা ড্রয়ার, প্রতিটা আলমারি সব কিছুই খুলে দেখে। কার্টন বক্স, নথিপত্র সব যেন উল্টে পাল্টে দেখছে তারা। কৃষ্ণ রায় দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল, মানে রুডি দেখছিল। তার মুখে এক অদ্ভুত হাসি। সে মনে মনে ভাবছিল, মিস্টার আদিত্য চৌধুরী, আপনি যা খুঁজতে এসেছেন তার এক ছিটে ফোঁটাও এই বাড়িতে পাবেন না। আদিত্য তখন গোটা বাড়িটা তল্লাশি করেও কোনো ভুয়ো ওষুধ পেল না, না কোনো ওষুধ পেল, আর না কোনো মেশিন বা না কোনো কেমিক্যাল খুঁজে পেল। যতই সময় যাচ্ছিল তার মুখে রাগ আর হতাশা দুটোই বাড়তে শুরু করে। ঠিক তখন কৃষ্ণ রায় মানে রুডি ব্যঙ্গ করে বলে ওঠে, দেখলেন তো অফিসার, আমি তো আগেই বলেছিলাম আমার বাড়িতে তেমন কিছুই নেই, আমি কোনো ভুয়ো ওষুধ তৈরি করি না। তখন আদিত্য কোনো কথাই বলে না। এরপর আবারও দেখা যায় রুডি আবারও বলে ওঠে। সে বলে, একটা কথা বলুন তো মিস্টার চৌধুরী, আপনি কি আমাকে নিলাম থেকে সরানোর জন্যই এখানে তুলে এনেছেন, যাতে পরমা বা আপনার পরিবার ওই নিলামে জিতে যায়? তখন একথা শুনে আদিত্য গম্ভীর মুখে বলে, আমি শুধু আমার ডিউটি করছি, আর কিছুই নয়। এই বলে সে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখনই তার চোখে পড়ে একটা ফটো অ্যালবাম। সে ফটো অ্যালবামটা তুলে নেয় কোনো কারণ ছাড়াই, আর সেই সময় একটা ছবি সেখান থেকে ঝরে পড়ে। আদিত্য ছবি তুলে নিয়ে এবং মুহূর্তের মধ্যেই থমকে যায়। ছবিটা দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। ছবিতে থাকা মহিলাকে দেখে তার মনে হলো, এটা কি, এটা তো সুদীপার ছবি। তারপর আদিত্য রুডির দিকে তাকায়। সে বলে, কৃষ্ণ রায়, একবার বলুন তো এই ছবিটা এখানে কি করে এলো? এটা তো সুদীপার ছবি। তখন কৃষ্ণ রায়ের মুখের রং মুহূর্তের মধ্যেই পাল্টে যায়। সে দ্রুত নিজেকে সামনে নিয়ে বলে, এটা সুদীপা না, এটা হলো দীপা সেনগুপ্ত। তিনি বহু বছর আগেই মারা গেছেন। আদিত্য আবারও ছবিটা ভালো করে দেখতে থাকে। ছবির মহিলার বয়সটা একটু বেশি, চুলে সাদা দাগ, চোখের নিচে একটু বয়সের ছাপ পড়েছে, কিন্তু মুখের গঠন সুদীপার সাথে তো অসম্ভব মিল। এটা দেখে তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরতে লাগলো। সে মনে মনে ভাবে, এই মহিলাকে, সুদীপা আর এই মহিলার চেহারার এত মিল কী করে হয়? এরা কি কোনোভাবে সম্পর্কিত? এটা কি কাকতালীয়, নাকি কোনো সম্পর্ক আছে এদের মধ্যে? এদিকে কৃষ্ণ রায় মনে মনে ভয় পাচ্ছিল। সে বলে, ভুল হয়ে গেছে, ছবিটা লুকানোর আগেই আদিত্যর হাতে পড়ে গেল। আদিত্য ছবিটা হাতে নিয়ে আবারও একবার দেখে নিল। তার সন্দেহ আরও গভীর হয়ে গেল। সে মনে মনে বলল, কৃষ্ণ রায়ের সাথে সুদীপার কি কোনো সম্পর্ক আছে? আর এই দীপা সেনগুপ্ত কে? আর কেন এই কৃষ্ণ রায়ের বাড়িতে এই দীপা সেনগুপ্তর মতো দেখতে সুদীপার ছবি এখানে আছে? এরপর আর কোনো কথা না বলেই আদিত্য ছবিটা নিজের সাথে নিয়েই সেখান থেকে চলে যায়। আর সে সিদ্ধান্ত নেয়, এখানে বড় কোনো এক রহস্য লুকিয়ে আছে, সেটাকে আমাকে খুঁজে বার করতেই হবে। অন্যদিকে দেখা যায় অব্র ও পরমা বাড়ি আসার জন্য বেরিয়ে যায়। আসে হাতে আদিত্যর বাবাও চলে আসে। আর অন্যদিকে সুদীপা তো কলেজে পৌঁছে গেছে। কলেজে গিয়ে দেখে রিতম স্যার তাকে ফোন করছিল। সে বারবার অপেক্ষা করছিল তারই জন্য। রিতম মনে মনে বলছে যে সুদীপা কখন আসবে। সুদীপা আজকে আসলো না কেন কলেজে, সে এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। আর ঠিক সেই সময়ে সেখানে সুদীপা এসে পৌঁছায়। সুদীপাকে দেখে রিতম বলে, কী ব্যাপার সুদীপা, আজকে আসতে কলেজে একটু লেট হয়ে গেল? তখন সুদীপা বলে, আসলে আমরা একটা কোম্পানি কিনতে গিয়েছিলাম, পুরোনো এক কোম্পানি অকশান হচ্ছিল, তাই জন্য আমরা বিড করার জন্য সেখানে গিয়েছিলাম। আর সেখানে আমরা কৃষ্ণ স্যারকেও দেখলাম। কৃষ্ণ স্যারও ওই কোম্পানির জন্য বিড করতে সেখানে গিয়েছিল। আর সেখানে কিন্তু মিস্টার আদিত্য এসে তাকে নিয়ে চলে গেল। এটা শুনে রিতম অবাক হয়ে যায় এবং সে মনে মনে ভাবে, রিতম কি মানে মিস্টার চৌধুরী কি কোনোভাবে জেনে গেল যে আমাদের হাত ছিল এরকম করার পিছনে? সে একটু ভয় পেয়ে যায়, কিন্তু সে নিজেকে সামলে নিয়ে আবারও চলে যায়। এরপর রিতম আর সুদীপা দুজনে মিলে ক্লাস করার জন্য চলে যায়। এদিকে অন্যদিকে দেখা যায় রাস্তার মধ্যে অব্র আর পরমা গাড়িতে করে যাচ্ছে, তারা কোনো কথাই বলছে না। আর এদিকে আদিত্যর বাবা খুবই রেগে আছে অব্রর প্রতি, কারণ এই অব্রর জন্য এই কোম্পানিটা কম দামে পেয়েও তার নামে করতে পারলো না। এদিকে অব্র তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে অব্র চৌধুরীর বাড়ির লোক কখনো কারোর জমি নিজের নামে করে নেয়নি, কেউ কারোর জমি লিখে নেয়নি, তাই আমিও এটা করলাম না। পরমা যেহেতু কোম্পানিটা কিনেছে, তাই পরমার নামেই আমি করে দিলাম।
এদিকে অব্র মনে মনে ভাবে সে পরমাকে ভালোবেসেই এই কাজটা করেছে, কিন্তু সে পরমাকে বোঝাতে দিতে চাইছে না যে সে পরমাকে ভালোবেসেই এই কাজটা করেছে। এদিকে পরমাও বুঝতে পারে যে অব্র তাকে ভালোবেসেই কাজটা করেছে, তার জন্য এইগুলো করেছে, কিন্তু সেও তাকে বুঝতে দিচ্ছে না। এরপর তারা চৌধুরী বাড়িতে ফিরে আসে। বাড়িতে ফিরে এসে দেখা যায় আদিত্যর বাবা খুব রেগে থাকে, সে কারুর সাথে কোনো কথা বলে না। তখন গায়ত্রী অংশুর কাছে এসে জিজ্ঞাসা করে যে অংশুমান কী হলো, তুমি এত কেন রেগে আছো? তখন সে বলে এই সুদীপাই সব কিছু করাচ্ছে। অব্র এখন আমার কথা শুনেনি, অব্র আমার কথার বিরুদ্ধে গিয়ে সে জমিটা পরমার নামে লিখে দিল। আমি চেয়েছিলাম কোম্পানিটা আমি লিখে দিই, কিন্তু অব্র মনে করছে যে আমি ওর বইয়ের নাকি সম্পত্তিটা নিজের নামে করে নিচ্ছি, আমি নাকি চুরি করে নিচ্ছি। সে আমাকে সবার সামনে অপমান করেছে, আমি এটা কখনোই মেনে নিতে পারবো না। এদিকে তখন অব্র এদিকে রেগে যায়। অব্র তখন বলে যে আঙ্কেল তুমি কী বলছো, আমি তো এটা করতে চাইনি, আমি জানি অবঘর চৌধুরীর বাড়ির লোক কখনো কারোর জমি লিখে নেয়নি। এদিকে গায়ত্রী তখন অব্রকে চুপ করিয়ে দেয়। সে বলে অব্র তুমি চুপ করো, তুমি কোনো কথা বলো না, তুমি বড়দের সাথে এভাবে কেন কথা বলছো? তুমি দিন দিন আমাদের অবদ্ধ সন্তান হয়ে যাচ্ছ, আমরা কিন্তু এভাবে তোমাকে বড় করিনি, তুমি দিন দিন আমাদের সম্মান দিতেই ভুলে যাচ্ছ। এরপর গায়ত্রী জিজ্ঞাসা করে যে তোমাদের সাথে তো সুদীপাও গিয়েছিল, সুদীপা কোথায় গেল? তখন অব্র বলে ওঠে অব্র সুদীপা কলেজে গেছে, সুদীপাকে কলেজ থেকে ফোন করা হয়েছিল, তাই আমাদেরকে বলে সে কলেজে গেছে। এদিকে গায়ত্রী তো এটা দেখে আরও রেগে যায়। সে বলে পরমাকে এভাবে ফেলে রেখে সে কলেজে চলে গেল, ওর কি কোনো দায়িত্ব জ্ঞান নেই? ও তো পরমাকে নিজে হাতেই নিয়ে গেল, সে তাহলে তাকে বাড়ি না দিয়ে সে এভাবে ওখান থেকে কেন চলে গেল? তখন অব্র বলে ওঠে আসলে মা আমি সেখানে ছিলাম, তাই সে আমার সাথেই পরমাকে পাঠিয়ে দিয়েছে, সে পরমাকে একা ফেলে যায়নি। এদিকে তখন সুদীপাকে দেখা যায়। সুদীপা সে মনে মনে ভাবছে যে সে ছুতো করে সেখান থেকে চলে এসছে, কারণ সে চায় পরমা আর অব্র সম্পর্কটা আবারও নতুন করে জোড়া লাগুক। অন্যদিকে তখন দেখা যায় রুডিকে। রুডি মনে মনে বলছে এই আদিত্য চৌধুরী কীভাবে খবর পেয়ে গেল, তিনি কি আমাদের ওপর সন্দেহ করছেন? তা না হলে কিন্তু এভাবে আমার বাড়ি এসে কেন চেক করে গেল? আমাকে খোঁজ নিয়ে দেখতে হবে যে ও কোন ক্লু পেয়ে গেছে যার জন্য সে আমার বাড়িতে এসে আমার বাড়ি সার্চ করে গেল। আমি তো কোনো খুলোই ফেলে রাখিনি, আমি তো যাদেরকে ধরেছিলাম তাদেরকেও থানাতে গিয়ে শেষ করে দিয়েছিলাম। তাহলে কি ও কোনোভাবে সিসিটিভি বা অন্য কোনো প্রমাণ জোগাড় করে ফেলেছে আমার বিরুদ্ধে, যার ওপর ভিত্তি করে সে আমাকে সন্দেহ করছে? আমাকে সেটা খুঁজে বার করতে হবে। এরপর সে একটা লোককে ফোন করে এবং ফোন করে বলে যে আদিত্যর ওপর নজর রাখতে। এরপর সেই লোকটা আদিত্যর পিছু করতে থাকে। এদিকে তখন আদিত্য থানার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। এদিকে তখন আদিত্য বুঝতে পারে যে তাকে যেন কোনো একটা লোক ফলো করছে, এবং সে বুঝতে পারে সে তাকে সোজা থানায় চলে যায় এবং থানায় গিয়ে একটা পুলিশ অফিসারকে ছদ্মবেশে তার পিছু করতে বলে যে সেই লোকটা তাকে কেন ফলো করছে, তার বায়োডাটা সে কী করে সব কিছু খুঁজে বার করতে। এরপর আদিত্য চলে আসে তার স্যারের কাছে। তার স্যারের কাছে এসে বলে স্যার আমি কৃষ্ণ রায়ের বাড়ি চেক করলাম, কিন্তু ওখানে কোনো সন্দেহজনক কোনো জিনিস খুঁজে পাইনি। আমার মনে হচ্ছে কি আমাদের ভালো করে আরও জানতে হবে যে ওর আরও আস্তানা কোথায় আছে, ওর গোডাউন কোথায় আছে। নিশ্চয় ও এমন কোনো কাজ ওর বাড়িতে করবে না।